বাংলাদেশ আজ ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে ডার্বি ম্যাচ, সুপার ক্লাসিকো বলতে পারেন, সাউথ এশিয়ান ক্লাসিকো বলতে পারেন। বাংলাদেশে এই ম্যাচের আগ্রহ যেমন তীব্র, ভারতেও তাই। দুই দলই এশিয়ান কাপে নাই, কিন্তু তারপরও এই ম্যাচের ঝাঁজ একেবারেই আলাদা। কেন এই ম্যাচের ঝাঁজ সবসময় আলাদা থাকে? যেটা জামাল ভুঁইয়া বলছেন যে এই দুই প্রতিবেশী যখন মুখোমুখি হয়, লড়াইটা শুধু মাঠের লড়াই না, একটা মানুষ বা মনের লড়াইও থাকে, একটা ইমোশন সেখানে কাজ করে, লাভ এবং হেইট, দুইটা মিশ্র ইমোশনে একটা যুদ্ধের ক্ষেত্র তৈরি হয়। সেই যুদ্ধক্ষেত্র নিয়ে আমরা কথা বলতে চাই, এবং কথা বলতে চাই একজন স্পেশাল গেস্টের সঙ্গে। অরুণাভা চৌধুরী, ইন্ডিয়ান ফুটবলের বিশ্লেষক, তিনি আছেন আমাদের সঙ্গে। দাদা, কেমন আছেন? এবং আপনি যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাতে আপনি কি দেখছেন, কে জিতবে আজকের ম্যাচটা? ভাইরা, আমি ভালোই আছি। নিশ্চয়ই ইচ্ছা আছে যে ভারতে খেলাটা জিতুক। এটা দুটো দলের জন্য একটা বড় খেলা নিশ্চয়ই, যেটা আপনারা বলেছেন যে একটা ডার্বি খেলা, কিন্তু দুটো দলই এশিয়ান কাপ কোয়ালিফিকেশন থেকে বেরিয়ে গেছে। তাই নয়, এটা বলতে গেলে যে আমরা ইউরোপিয়ান ফুটবলে যেটা বলি ব্র্যাগিং রাইটস কার থাকবে, সেটা মাথায় রাখতে হবে যে মার্চ মাসে যখন খেলা হয়েছিল শিলংয়ে, বাংলাদেশ ভারত থেকে আমার মতে ভালো খেলেছিল বেশি। ভাগ্য করে আমরা সেটা ড্র করতে পেরেছি। আমার ইচ্ছা আছে যে আজকে দেখা আমরা কি করতে পারি এই খেলাটায়। আপনি, আপনার নামের সঙ্গে তো চৌধুরী ব্যাপারটা আছে, আপনি তো আমাদের হামজা চৌধুরীর কাছের লোকই হবেন। হামজা চৌধুরী আসলে কতখানি সিরিয়াস মানে ইন্ডিয়ার জন্য হামজা ইফেক্টটা, আপনি সেটা শিলংয়ের ম্যাচেও টের পেয়েছেন। আজকের ম্যাচে হামজা আসলে ইন্ডিয়ার জন্য কত বড় থ্রেট হতে যাচ্ছেন? হামজা হলো আমাদের সাউথ এশিয়ান ফুটবলে দেখতে হলে এই মুহূর্তে সবচেয়ে ভালো প্লেয়ার। তার বাদিক ডান দিক আমাকে কাউকে আর দেখতে হবে না, সেটা একটা ফ্যাক্ট। আমাদের দেখতে হবে যে আমরা তাকে কিভাবে কন্ট্রোল করতে পারি একদিক থেকে, কিন্তু আমরা টিম হিসাবে, ভারত একটা দল হিসাবে কিভাবে আজকে খেলতে পারে। আর খালিদ জামিল যে নতুন একটা দল তৈরি করতে চান, যেটা উনি বলেছেন এই দুটো সিঙ্গাপুর খেলার পরে গত মাসে, সেটা আজকে দেখতে হবে যে রায়ান উইলিয়ামস খেলতে পারবে কিনা। হ্যাঁ না আমাদেরও ওভারসিজ প্লেয়ারের কথা চলছে, আর দেখা যাক আমরা আজকে কি করতে পারি। দাদা, খালিদ জামিল একটা নতুন দল গড়তে চাচ্ছে, আর সেখানে খালিদ জামিলের এই ম্যাচে অ্যাপ্রোচটা কিরকম হতে পারে? তারা কি একটু ডিফেন্সিভ ভাবেই খেলা শুরুটা করতে পারে, নাকি শুরু থেকেই আক্রমণে যেতে পারে? আর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এই ম্যাচ নিয়ে কি ভাবছে একটু জানাবেন। খালিদকে তো আমি 25 বছর ধরে চিনি। ওনার সঙ্গে আমার নিজের পরিচয় আলাপ হয়েছিল ভারতীয় দলের ইংল্যান্ডে। একটা খেলা ছিল ফুলেমের বিরুদ্ধে, সেখানে খালিদ প্রথমবার ভারতীয় হয়ে খেলে। তারপরে দুটো খেলা পরে বাংলাদেশের সঙ্গে খেলা হয় ফিলবার্ট স্ট্রিট লেস্টারে, যেখানে হামজা চৌধুরী বড় হয়েছে ফুটবলার হয়ে। 1-0 সে খেলা ভারত জিতেছিল। তো তাই না, সে জানে এই 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 দুটো দলের মধ্যে খেলা, সেটা মানেটা কি, গুরুত্ব কি। আর সে তার কোচিং লাইফে সবসময় একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলেছেন। কিন্তু লাস্ট যে সিঙ্গাপুরের সঙ্গে খেলাটা হয়েছিল, সেখানে দেখা গেছে যে ভারত কিন্তু একটু একটা অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে ঢুকেছে। সে জানতো আমাকে সেই খেলাটা জিততে হবে কোয়ালিফায়ারে থাকার জন্য। করতে পারেনি, জিততে পারেনি ভারত, কিন্তু সেটা নিয়ে দেখতে হবে যে নতুন দল যে উনি তৈরি করতে চান। একদিকে তার এক্সপিরিয়েন্স আছে, গুরপ্রীত সিং সান্ধু আছে, সন্দেশ জিঙ্গান আছে, অন্যদিকে ইয়াং আন্ডার-23 প্লেয়ার, নতুন উত্তর প্লেয়ার, সেটা তিনি ইউজ করবেন, সেটা করতে চান। আর যেটা মিডিয়াতে হোক না ফ্যানদের মধ্যে হোক, একটা লেভেল অফ প্রেশার আছে কোচের উপরে। এই খেলাটা আজকে উনাকে জিততে হবে। ইন্ডিয়া যখন এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারলো না, যেটা নিশ্চিত হয়ে গেল, এরপরে ইন্ডিয়ান মিডিয়া আমরা প্রবল সমালোচনা দেখেছি যে ইন্ডিয়ান ফুটবল বোধহয় শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে, আইএসএল নিয়ে একটা ঝামেলা চলছে। এই রকম টালমাটাল পরিস্থিতির ভেতরে বাংলাদেশের সঙ্গে জয়টা কতখানি স্বস্তি দিতে পারে? এটা তো আর সেই বাংলাদেশ নয় যে বাংলাদেশকে ইন্ডিয়া গত 22-23 বছর ধরে হারিয়ে এসছে বা কখনো হারে নাই। এই বাংলাদেশ তো একটু পরিবর্তিত বাংলাদেশ, যেটাকে এখন কাগজে কলমে অনেকে বলছেন সাউথ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দলগুলোরই একটা। সেই দলের এগেইনস্টে একটা জয় ইন্ডিয়াকে কতখানি স্বস্তি দিতে পারে? আমাকে দুটো তিনটে জিনিস ভেবে রাখতে হবে আগের থেকে, যে এটা যেটা আপনি বললেন অনেক শক্তিশালী বাংলাদেশ দল, কিন্তু আমাদের
বাংলাদেশের সঙ্গে লাস্ট কয়েক বছরে কিন্তু আমাদের রেজাল্ট অত ভালো ছিল না। নিশ্চয়ই আমরা একটা ওই বাবলে কাতারে জিতেছি, কিন্তু অন্য সময় হোক, আমরা শিলংয়ে খেলা হোক, 2019 সালে কলকাতায় খেলা হয়েছিল, আমি সেই খেলাটায় ছিলাম, 1-1 হয়েছিল আমাদের, আদিল খান একটা লেট হেডারে আমরা ড্র করতে পেরেছি। কেন প্রতিপক্ষ হিসাবে বাংলাদেশ আমাদের জন্য অত একটা সোজা দল না, আর সেটা আমাদের মাথায় রেখে আজকে আমরা জিততে পারলে যে আমাদের ভারতীয় ফুটবল যে অত প্রবলেম মধ্যে আমরা যাচ্ছি, আইএসএল হচ্ছে না, আপনি বললেন সেটা, আমরা জিততে পারলে এটা ভারতীয় ফুটবলেও না একটা বিশাল একটা জিনিস হবে আজকে। দারুণ দাদা, একটা প্রেডিকশন দিয়ে যদি শেষ করেন, আপনি বাংলাদেশ ফুটবলের খবরও খুব ভালো মতো জানেন, বাংলাদেশের রিসেন্ট টাইমসের খেলা আপনার কাছে কেমন লাগছে সেটা একটু জানতে চাই, এবং প্রেডিকশনটা দিয়ে যদি একটু শেষ করেন। আমি যেটা সিঙ্গাপুর খেলাটা যেটা বাংলাদেশ হেরেছিল, আমি যখন অ্যাটমসফিয়ারটা দেখি, আমি মাইন্ডসেটটা দেখি যে কিভাবে বাংলাদেশ খেলতে চেষ্টা করেছে, হংকং এগেনস্টও যেটা চেষ্টা করেছে, একটা হাইপ আছে আপনাদের দেশের এই মুহূর্তে জাতীয় দলে নিয়ে। আমাদের জন্য এটা অত সোজা ম্যাচ হবে না, আমরা নিজেরাও জিতিনি এই কোয়ালিফায়ারে, আমরা এই বছর খালি একটা খেলা জিতেছি। তা না, আমার মনে হয়, আমি চাই যে ভারত জিতুক, কিন্তু আমার মনে হয় এটা ম্যাচটা ড্র এন্ড হবে। দারুণ, আপনার প্রেডিকশনের সঙ্গে আমার প্রেডিকশনের ভালো মিল আছে, আমার প্রেডিকশন হয়তো পরে দেওয়া হবে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, আমি জানি আপনি এখন লন্ডনের ফ্লাইট ধরবেন, তার আগে আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। উনি যেমনটা বলছিলেন যে ইন্ডিয়া এখন বাংলাদেশের সঙ্গে যখন খেলছে তখন তাদের ওই অতীত রেকর্ড আর খুব একটা কাজে দিচ্ছে না, ইন্ডিয়ান ফুটবল নতুন করে একটা স্টার্ট করতে চাইছে। আমরা যদি লাস্ট 5টা ম্যাচের রেজাল্টও দেখি, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, একটা মাত্র ম্যাচ যেখানে বাংলাদেশ হেরেছিল কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, যে ম্যাচটা আদতে হওয়ার কথা ছিল ঢাকাতে, কিন্তু কোভিডের কারণে সেটা কাতারে শিফট করতে হয়েছিল। বাংলাদেশ বরাবর ইন্ডিয়াকে টাফ টাইম দিয়েছে। বাংলাদেশ এবার যদি এই শক্তি নিয়ে ইন্ডিয়ার সঙ্গে জিততে না পারে, বাংলাদেশের জন্য তো দুর্দশা। এক্স্যাক্টলি, ভারতের পার্সপেক্টিভ দিয়ে দেখলে আসলে বাংলাদেশ ভারতকে প্রেশারেই ফেলেছে ম্যাচগুলোতে। আর যদি নতুন বাংলাদেশের কথা বলেন, এই বছরে তো হামজা সৌমিতরা আসলেন, সৌমিত তো ওই ম্যাচটাতে খেলেন নাই শিলংয়ে, তো সৌমিত ছাড়াই যেই বাংলাদেশ ভারতে গিয়ে ভারতকে ওই ধরনের ফাইট দিয়েছে, ওই ধরনের মানে ভারত একমাত্র মানে একভাবে বলা যায় যে বেঁচেই গেছে ওই ম্যাচটা থেকে। বাংলাদেশ তো স্কোর করলে করতেও পারতো হয়তো, কিন্তু এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সৌমিত এসছেন, হামজা ফুল ফর্মে আছেন একেবারে, কি বলা যায়, তার মানে বাংলাদেশের জার্সিতে 6 ম্যাচে তার 4 গোল, একটা গোল একটা হেডে, একটা ফ্রি কিকে, একটা ওভার হেড কিকে, তারপর একটা পানেনকা পেনাল্টিতে। তো এই হামজাকে তাদেরকে ওইভাবেই দেখে রাখতে হবে, নাহলে হি উইল বি ডেঞ্জারাস টু ইন্ডিয়া। আমার কাছে মনে হয় সৌমিত দিস ম্যান এই ম্যাচে ট্রাম্প কার্ড হয়ে যেতে পারেন বাংলাদেশের পক্ষে। যদি আপনি চিন্তা করেন, হামজা চৌধুরী, আপনি বলছিলেন যে 4 ধরনের গোলই তিনি করেছেন, যতগুলো গোল ব্যাকরণে আছে তার সবগুলো তার এরই মধ্যে করা হয়ে গেছে। জামাল ভুঁইয়া ম্যাচের আগে তিনি প্রেস কনফারেন্সে এই কথাটা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে যত রকম গোল আসলে করা যায় একজন ফুটবলার এরই মধ্যে এই বছরে ডেবিউ করে ইন্টারন্যাশনাল ম্যাচে তার সেরকম গোল হয়ে গেছে। সেটা আসলে বলে দেয় আমাদের যে হামজা চৌধুরীর মান কতখানি ওপরে। হাভিয়ের কাবরেরা যখন আজকে তার একাদশটা বাছাই করবেন, সেখানে তিনি ওভারথিঙ্ক করছেন কিনা, তিনি একাদশ নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছেন কিনা, খুব বেশি কমপ্লিকেটেড করে ফেলছেন কিনা বিষয়গুলো, সেটা একটা দেখার ব্যাপার। বাংলাদেশ আগের ম্যাচটায় 4-2-3-1 স্টার্টিং ফরমেশন তাদের ছিল, সেটা কখনো কখনো আপনার কাছে 4-3-3 মনে হতে পারে। 4-3-3-র অনেকগুলো জাতক আছে, অনেকগুলো রকম আছে, অনেকগুলো রকম ফের আছে। সেই হিসাবে বাংলাদেশের যে প্রবাবল 11টা, সেখানে কয়েকটা নাম আমরা জানি একেবারে নিশ্চিত, কিন্তু বাকি নামগুলো আসলে কি হবে সেখানে বোধহয় এখনো ম্যাচ শুরুর 6-7 ঘন্টা আগে একটা সংশয় রয়ে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.